হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম জানাচ্ছি আজকে আর একটা নতুন ক্লাসে। এখানে আমরা রেলের প্রিভিয়াস ইয়ার দেখব, PYQs দেখব। রেল বিগত বছরে এনটিপিসিতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেই প্রশ্নগুলো আমরা আগামী এনটিপিসি ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েটের যে ডেট দিয়ে দিয়েছে তার জন্য প্রিপারেশন করছি, মানে রিভিশন করছি। তো পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত যত পারো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। আমি এক একটা প্রশ্ন এবং তার সাথে অনেক বেশি অ্যানালিসিস, অনেক বেশি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যাতে এখান থেকে প্রশ্ন তোমার পরীক্ষায় কমন আসে আর মনে একটা গুড গুড ফিলিং আসুক। ঠিক আছে, সো চলো শুরু করি আজকের ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। প্রশ্ন নাম্বার 1-এ বলছে যে কে প্রাচীন শিলালিপিতে ব্যবহৃত ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছেন। তাহলে এক কথায় পরিষ্কার পরিষ্কার এখানে বলতে চাইছে যে খরষ্টি লিপি এবং ব্রাহ্মী লিপি মানে সম্রাট অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছে। তো সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছে আমরা পড়েছি জানি জেমস প্রিন্সেপ। কত সালে? না 1837 সালে। 1837 সালে তিনি হচ্ছেন অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন। আর যেটা এই অশোকের শিলালিপি পাঠোদ্ধার কোন লিপিতে লেখা ছিল? একটা ছিল ব্রাহ্মী লিপিতে, খরষ্টি লিপিতে। ঠিক আছে, তো এইটাই বলেছে। এবার অপশন নাম্বার বাকিগুলো দেখো। বাকিগুলোর মধ্যে তোমার চোখে পড়বে মার্শাল, মানে হচ্ছে জন মার্শাল। কে ছিলেন ইনি? ইনি ছিলেন না ডিজি ছিলেন? কি ছিলেন? ডিজি মানে ডাইরেক্টর জেনারেল। কার ডাইরেক্টর জেনারেল ছিলেন? না ছিলেন ডাইরেক্টর জেনারেল কার? না বলছেন এএসআই। এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা স্থাপিত হয়েছিল 1861 সালে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। কোথায় রয়েছে? না নিউ দিল্লিতে রয়েছে, নিউ দিল্লি। আর এই এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত মাটি খুঁড়ে যে সমস্ত সাইটগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা এবং তার সম্পর্কে আমাদের যত ইনফরমেশন বা তথ্য দেওয়া যায় সেই কাজটা এরা করে থাকে। আর এইটা তোমার স্থাপিত হয়েছিল কানিংহামের, আলেকজান্ডার কানিংহামের হাত ধরে স্থাপিত হয়েছিল। সেই জন্য বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম। তিনি ছিলেন প্রথম ডাইরেক্টর জেনারেল এএসআই বা তোমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। এবার যেটা বলছিলাম জন মার্শাল, জন মার্শালের সময় এই তোমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা যুগান্তকারী ঘটনা করিয়েছে। কি করেছে? না তার সময়টা ছিল 1902 সাল থেকে শুরু হয় 1928 সাল পর্যন্ত টানা তিনি ছিলেন। আর তার সময় ভাই আমাদের কি না হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, হরপ্পা এবং মহেঞ্জোদারো এটা এনার সময় খনন করা হয়েছে এবং এনার সময় আমরা জানতে পেরেছি এই সময়টাতে। মনে করে দেখো 1921 সাল। ঠিক আছে, 1921 সাল। তো জন মার্শাল ডিজি ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেই সময় হরপ্পা মহেঞ্জোদারো আমরা জানতে পারি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাব আমরা। নেক্সট কোশ্চেন বলছে 2018 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয়ে গেছে। কোন রাজ্যে শুরু হয়েছিল? তো 2018 সাল থেকে চলে আসছে আয়ুষ্মান ভারত, যেটা হচ্ছে হেলথ রিলেটেড সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম। সেটা শুরু হয়েছিল সবার প্রথমে ঝাড়খণ্ড রাজ্য থেকে। ঝাড়খণ্ড রাজ্য থেকে শুরু হয়েছিল এবং এইটা বলছে যে 5 লক্ষ টাকা করে প্রতি ফ্যামিলিকে দেওয়া হবে। প্রতি ফ্যামিলিকে, প্রতি মেম্বারকে নয়, প্রতি ফ্যামিলিকে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এটা হেলথ রিলেটেড। পরবর্তী প্রশ্ন 3 নম্বর বলছে যে ভালো করে বুঝবে কোয়েশ্চেন্সটা কি বলছে। সোজা প্রশ্ন আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে, বলছে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসে সেইটাকে পৃথিবীতে কি রক্ষা, মানে কে রক্ষা করে? নিম্নলিখিত কে রক্ষা করে হচ্ছে অতি বেগুনি রশ্মিকে? তুমি বলবে ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা ওজোন লেয়ার বা ওজোন স্তর আছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায় হচ্ছে ওজোন লেয়ার। ঠিক আছে, আর এই ওজোন লেয়ারটাই হচ্ছে তোমার আবিষ্কৃত হয়েছিল হেনরি বুশনের তরফ থেকে। কে আবিষ্কার করেছিলেন? হেনরি বুশন। হেনরি বুশন আবিষ্কার করেছিলেন। এবং এই যে ওজোন লেয়ারটা, এটা পৃথিবীর যে 2 মেরু রয়েছে সেই মেরু অঞ্চলে একটু পাতলা। সেই পাতলা হওয়ার কারণে, দূষণের কারণে এটা হয়ে গেছিল, ছিদ্র হয়ে গেছিল, যেটাকে আমরা ওজোন হোল বলতে থাকি। তো এই ওজোন হোল বা ওজোন গহ্বর এইটা আবিষ্কার হয়েছিল 1985 সালে, 1985-এ আবিষ্কার হয় ওজোন গহ্বর। সারা বিশ্বে হইচই শুরু হয়ে যায়। কি ওজোন লেয়ারের গহ্বর দেখা দিয়েছে, তার মানে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে। আর যদি অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই সমস্যা হবে। সুতরাং তড়িঘড়ি করে একটা মিটিং ডাকা হলো। মিটিংটা ডাকা হয়েছিল 1987 সালে, যেইটাকে তোমরা মন্ট্রিল প্রোটোকল বলো। মন্ট্রিল প্রোটোকল কোথায়? মন্ট্রিল প্রোটোকল হয়েছিল কানাডাতে হয়েছিল। কানাডাতে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করবে এই মন্ট্রিল প্রোটোকল কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তুমি বলবে ওজোনের সাথে যুক্ত, ওজোন লেয়ারের বাঁচানোর জন্য এটা শুরু হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে,
চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, ভালো প্রশ্ন, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, পুরোপুরি রেলওয়ের জন্য। এই কোয়েশ্চেনটা এনটিপিসি তে এসেছে, এনটিপিসিরই কোয়েশ্চেন, যেটা আন্ডার গ্র্যাজুয়েটে আসার মতন একটা প্রশ্ন। প্রশ্ন বলছে ওপেক সম্পর্কিত, বলছে ওপেকের সদর দপ্তর কোথায়, একেবারে বেসিক একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। ভিয়েনা কোথায় না, ইউরোপের একটা দেশ রয়েছে, নাম হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া। অস্ট্রিয়া দেশটাতে, অস্ট্রিয়া দেশের রাজধানী হচ্ছে ভিয়েনা, আর ভিয়েনাতেই হচ্ছে তোমার ওপেকের হেডকোয়ার্টার রয়েছে। ওপেকের পুরো নাম জিজ্ঞাসা করে বলবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। কি নাম বললাম, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এটা তৈরি হয়েছে 1960 সালে, 1960 সালে তৈরি হয়েছে। আর যখন তৈরি হয়েছিল এর 5টা দেশ এর মেম্বার ছিল বা সদস্য ছিল, 5টা দেশ ছিল এর সদস্য, 5খানা দেশ। এই প্রথম 5টা দেশের নাম কি, প্রথম 5টা দেশের নাম যদি জিজ্ঞাসা করে তুমি এক কথায় উত্তর দেবে, আমি বলছি আপনি লিখে নিন। এক হচ্ছে ইরান, এক হচ্ছে কি ইরান, আর ইরান হলেও তার সাথে সাথে ইরাক লিখবে, ইরাক, ইরান অ্যান্ড ইরাক হয়ে গেল। তারপর লিখবে হচ্ছে সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব। তারপরে হচ্ছে ওর পাশেই একটা দেশ রয়েছে কুয়েত, ছোট একটা দেশ হচ্ছে কুয়েত, কুয়েত হবে। এবং লাস্ট কান্ট্রি মনে রাখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। তো এই 5টা দেশ মিলে 1960 সালে ওপেক তৈরি করেছিল। ঠিক আছে, 5টা দেশ ছিল। এখন বর্তমানে কতগুলো সদস্য রয়েছে, এখন বর্তমানে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 12টি দেশ, বর্তমান সদস্য হচ্ছে 12টা দেশ। আর এই দেশগুলোই সবাই একত্রিতভাবে ডিসিশন নেয়, যারা এই 12টা দেশ রয়েছে, যে বিশ্বে অয়েলের দাম কেমন থাকবে, কতটা প্রডিউস করতে হবে, কতটা বিক্রি করতে হবে, সমস্ত কিছু হচ্ছে এদের হাতে থাকে। ভিয়েনাতে যার হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, এইবার ওপরে দেখো আরো অপশন রয়েছে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। জুরিকে ফিফার হেডকোয়ার্টার রয়েছে, ফিফা, যে ফিফা ফুটবল, ফিফা। ঠিক আছে, তো ফুটবলের ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিকে রয়েছে, যেটা স্থাপিত হয়েছিল 1904 সালে। কত সালে না, 1904 সালে স্থাপিত হয়েছিল। জেনেভাতে তো অনেকগুলো হেডকোয়ার্টার রয়েছে, তার মধ্যে ডব্লিউটিওর মনে রাখতে পারো, তারপরে এই ডব্লিউএইচওর নাম মনে রাখতে পারো, ডব্লিউএইচও, ডব্লিউটিও, এগুলো সব হচ্ছে তোমার ভিয়েনাতে রয়েছে। এবার ব্রাসেলস রয়েছে, বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, যার হচ্ছে সদর দপ্তর হচ্ছে ন্যাটো। ন্যাটো, ন্যাটো কোথায় রয়েছে, ন্যাটো রয়েছে হচ্ছে তোমার ব্রাসেলসে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সালে স্থাপিত হয়েছে, যেটা হচ্ছে ব্রাসেলসে হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, চলো এতগুলো ইনফরমেশন একটা কোশ্চেন থেকে দিলাম। পরবর্তী প্রশ্ন আমরা যাওয়ার আগে আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাজ সেটা একবার ঝপ করে সেরে নেব। দেখো এখনো তোমরা অনেকে চাইছো যে কোর্স নেব কি নেব না, তোমাদের আমি বলে রাখি যে 02 Pro এই যে 6.0 ব্যাচটা চলছে, এখনো আর ভেবে লাভ নেই। তুমি সব দিকে যেগুলো কোর্সগুলো দেখতে পাচ্ছ, তোমার জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং ওদের যোগ্য হবে এই কম্বো ব্যাচটা 6.0। এই ব্যাচটা নাও, তাহলে সব এক্সামের জন্য তুমি প্রিপারেশন করতে পারবে, আর বেস্ট কন্টেন্ট তোমাকে প্রোভাইড করা হবে এখানে, বেস্ট কন্টেন্ট। আর আমাদের এই ইয়োর স্টাডিতে যতগুলো কোর্স রয়েছে সব কোর্সের ভ্যালিডিটি কিন্তু 2 বছর করেই হয়। লাইভ ক্লাস পাচ্ছ, সাথে হচ্ছে তুমি রেকর্ডেড দেখতে পাবে, পিডিএফ পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের সাথে, এবং হচ্ছে মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস সেট রয়েছে এখানে। এবং তারপরেও যদি তোমার কোনো ডাউট থাকে, একটা ডাউট সলভিং নাম্বার রয়েছে, নাম্বারটা হচ্ছে এইটা। এবার এই নাম্বারে কল করবে, নাম্বারে কল করার পরে তোমার যদি ভর্তি সম্পর্কিত, কোর্স সম্পর্কিত আরও কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু এই ফোন করে, নির্দ্বিধায় ফোন করে তুমি জিজ্ঞাসা করতে পারো। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভালো প্রশ্ন, আর এখান থেকে রেল বেশ প্রশ্ন জিজ্ঞাসা করেছে, অনেক কটা শিফটে আমি দেখেছি। বলছে কোন নদীর প্রবাহ পথ জাতীয় জলপথ 2 বা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 নামে পরিচিত। এই কোয়েশ্চেনটা যারা জানো তারা তো জানো, তাদেরকে আমি আনসার বলে দেবো। এবার যারা জানো না, প্রথমবার দেখছো এমন প্রশ্ন, তাদেরকে আমি বলে রাখি। দেখো আমাদের যেমন ন্যাশনাল হাইওয়ে হয়, মানে জাতীয় সড়ক পথ, জাতীয় সড়ক পথ যেখানে রোড আর কি, রোডওয়ে আর কি, বুঝেছো? তেমনি হচ্ছে ওয়াটারওয়েজ, মানে আমাদের যে রিভারগুলো রয়েছে, নদীগুলো রয়েছে, সেই নদীগুলোকে ঘোষণা করা হয়েছে ন্যাশনাল ওয়াটারওয়েজ। এরকম ন্যাশনাল ওয়াটারওয়েজকেও নাম্বারিং করা হয়েছে 1 2 3 4 5 করে। প্রথম যদি আমরা বলি ন্যাশনাল ওয়াটারওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে 1, সেইটা হচ্ছে হুগলি নদীতে রয়েছে, যেটা শুরু হয় হলদিয়াতে এবং শেষ হয় এলাহাবাদ মানে প্রয়াগরাজে গিয়ে শেষ হয়। এটাই হচ্ছে সব থেকে দীর্ঘতম। আর এখানে জিজ্ঞাসা করেছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 বা জাতীয় জলপথ 2, আর এই জাতীয় জলপথ 2 এটা রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে, আসামে রয়েছে, ব্রহ্মপুত্র নদীতে আসামে রয়েছে। তো এইরকম ন্যাশনাল ওয়াটারওয়ে টোটাল লেন্থ হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে
14,500 কিলোমিটার, 14,500 কিলোমিটার। আর এই 14,500 কিলোমিটার মধ্যে টোটাল 111খানা ন্যাশনাল ওয়াটারওয়েজ রয়েছে, যার মধ্যে সব থেকে শর্টেস্ট হচ্ছে তোমার ন্যাশনাল ওয়াটারওয়ে 69। এটা হচ্ছে সব থেকে ছোট, সব থেকে ছোট যেটা হচ্ছে তোমার আহ, মানিমুথারু রিভারে রয়েছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুর মণিমুথারু নদীতে, সেখানে হচ্ছে 69 ন্যাশনাল ওয়াটারওয়েজ রয়েছে, সব থেকে ছোট। এছাড়াও আমি তোমাকে 5টা দিয়ে রাখছি যেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং বারবার জিজ্ঞাসা করে। তুমি মনে রাখবে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 2 3 4 5 কোন নদীতে রয়েছে, কোথা থেকে শুরু হয়, কোথায় যায় এবং হচ্ছে কোন রাজ্যে রয়েছে। একবার ঝট করে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে খাতায় নোট ডাউন করে তুমি লিখতে পারো, মানে মুখস্থ করতে পারো, ঠিক আছে? চলো তারপরে নেক্সট আমরা যাব। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রকল্প যা বর্তমানে আরএমএসএ সাথে একীভূত হয়েছে সেটি কত সালে চালু হয়েছে? সেটি 2004 সালে চালু হয়েছিল, ঠিক আছে? তথ্য প্রযুক্তি আইন এটা। পরবর্তী প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, বারবার এখান থেকে প্রশ্ন আসবে এবং এর রিলেটেড আরো কিছু আমরা ইনফরমেশন শেয়ার করব তোমাদের সাথে। বলছে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এ মোট কতগুলো শিডিউল ছিল? মানে এই যে আইনটা, যেটাকে বলা হয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 1972 সালে এসেছিল এটা। এই আইনের মধ্যে 6টা শিডিউলের কথা বলা হয়েছে, আর প্রত্যেকটা শিডিউলে আলাদা আলাদা প্রাণী, আলাদা আলাদা উদ্ভিদ, বিভিন্ন নিয়ম এখানে ব্যাখ্যাই করা রয়েছে। যে 1972 সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 6খানা শিডিউল রয়েছে। কটা শিডিউল না 6টা শিডিউল। আর এই শিডিউলের মধ্যেই, মানে এই তোমার আইনের মধ্যেই 1973 সালে বলা হয়েছে বাঘ সংরক্ষণের কথা, মানে হচ্ছে টাইগার প্রজেক্টের কথা। যেমন এখন চিতা প্রজেক্ট চলছে 2022 সাল থেকে, তেমনি হচ্ছে 1973 সালে সবার প্রথম এসেছিল টাইগার প্রজেক্ট, বাঘ সংরক্ষণ করবার জন্য। এরকমই একটার পর একটা পরপর পরপর এসেছিল। সবার প্রথমে মনে রাখবে টাইগার প্রজেক্ট, তারপরে মনে রাখবে হচ্ছে 1975 সালের তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ক্রোকোডাইল বা কুমির প্রজেক্ট, কুমির সংরক্ষণের জন্য এসেছিল যে আইনটা, সেটা এসেছিল 1972 সালে। তারপরে মনে রাখবে 1992 সাল, 1992 সালে এসেছিল হাতি সংরক্ষণ, হাতি প্রজেক্ট এসেছিল, হাতি প্রজেক্ট এসেছিল 1992 সালে। তারপরে 2005 সালে এসেছিল হচ্ছে গন্ডার, একশৃঙ্গ গন্ডার যেগুলো হয়, সেই একশৃঙ্গ গন্ডার বা গন্ডার প্রজেক্ট বা গন্ডারকে সংরক্ষণ দেওয়ার জন্য আইন এসেছিল 2005 সালে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট নিজের জন্য ভালো করে সুন্দর করে মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম টাইগার রিজার্ভ 1973, এটা হয়েছিল হচ্ছে উত্তরাখণ্ডের তোমার হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কে, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা ছিল প্রথম ব্যাঘ্র সংরক্ষণ বা হচ্ছে টাইগার প্রজেক্ট। তারপরে কুমিরের জন্য এসেছিল ভিতরকণিকা, কুমিরটা এসেছিল কোথায় হয়েছিল? কুমিরটা হয়েছিল ভিতরকণিকাতে, কুমির হয়েছিল ভিতরকণিকাতে, উড়িষ্যাতে পড়ে। ভিতরকণিকা হয়েছিল তোমার কুমির। তারপরে হাতি প্রজেক্ট এসেছিল হচ্ছে তোমার সিংভূম, কোথায় না ঝাড়খণ্ডের সিংভূম ছিল হচ্ছে তোমার হাতি। আর গন্ডার হচ্ছে আসামের কাজিরাঙ্গা হচ্ছে তোমার আসামের কাজিরাঙ্গা, এটা ছিল তোমার গন্ডার প্রজেক্টের প্রথম ছিল, ঠিক আছে? তারপরে তো বহু জায়গায় হয়েছে, তো প্রথম এইগুলো ছিল, মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। এটা হচ্ছে G7 সম্পর্কিত প্রশ্ন। বলছে 45তম G7 সম্মেলন বা 2019 সালের G7 যে সামিট হয়, প্রত্যেক বছর হয়, বিভিন্ন জায়গায় হয়। তো G7 কেন? কারণ হচ্ছে G7 মানে গ্রুপ 7, মানে 7খানা দেশের একটা গ্রুপ রয়েছে, সেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় G7। তো এরা প্রত্যেক বছর মিটিং করে। 2019-এরটা কোথায় হয়েছিল সেটা জিজ্ঞাসা করেছে, যেটা এখন আমাদের জেনে লাভ নেই। আমরা জানবো 2026-এরটা কোথায় হবে। তো 2026-এরটা যেটা হবে সেইটা হবে হচ্ছে তোমার কোথায় না ফ্রান্সে হবে। কোথায় হবে? ফ্রান্সে হবে। আর ফ্রান্স সরকার ভারতকে খুব সম্মানের সাথে আহ্বান জানিয়েছে। আগের বার হয়েছিল 2025-এ কানাডাতে হয়েছিল আগের বার, ঠিক আছে? এবার কিছু জিনিস ভালো করে বলছি, মনে রাখবে যে G7-এ 7টা দেশ রয়েছে না, হ্যাঁ 7টা দেশ রয়েছে। 7টা দেশ কারা কারা আমি নাম বলছি, তুমি লিখতে থাকো। দেখো কারা কারা হবে, ট্রিকটা এটাই রয়েছে, ট্রিক কিছুই নয়। মনে রাখবে G7-এ যারা রয়েছে তারা হচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী এবং উন্নত দেশ। তাহলে উন্নত দেশ, শক্তিশালী দেশ, ইউএসএ, আমেরিকা হবে কি হবে না? একদম হবে। ইউএসএ যদি হয়, তার ইউএসএ ঠিক পাশে হচ্ছে কানাডা,
কানাডা, সবাই যেতে চায় কানাডাতে, রাস্তাঘাট উন্নত সুন্দর, কি ফিল্মের শুটিং হয়, কানাডা হয়ে গেল। ঠিক আছে, তারপরে ইউরোপ মহাদেশের কারা কারা হবে? তুমি বলবে ইউরোপের সব থেকে শক্তিশালী দেশ তো ইউকে ছিল একটা সময়, মানে ব্রিটেন ছিল। ব্রিটেন হলে স্যার ফ্রান্সও হয়ে যাবে, ফ্রান্সও তো শক্তিশালী দেশ, মানে ফ্রান্সও উন্নত দেশ, টাকায় পয়সায় ইন্ডাস্ট্রি সবকিছু থেকে হচ্ছে ফ্রান্স এগিয়ে, ফ্রান্স হবে। ফ্রান্স যদি হয় তাহলে ইটালিও হবে, ইটালি হবে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে বেশি দায়ী ছিল? জার্মানি। তো জার্মানি হবে হচ্ছে তোমার, জার্মানি হবে হচ্ছে জার্মানি, জার্মানি হবে হচ্ছে তোমার এখান থেকে জি7 এর পার্ট। আর একটা দেশ বাকি থাকলো, সেটা হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশের একটাই দেশ হচ্ছে জি7 এর পার্ট, সেটার নাম হচ্ছে জাপান। তার মানে চায়না নয়, ভারত নয়, রাশিয়াও নয়। রাশিয়া যদিও ছিল, কিন্তু রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। যখন রাশিয়া ছিল তখন এটার নাম ছিল জি8, এখন হচ্ছে জি7, রাশিয়াকে বের করে দেওয়ার পরে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? সিম্পল, এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড আন্দোলন হয়েছিল। আন্দোলনটা হয়েছিল চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলনের মতন উত্তর কন্নড় জেলায়, যেটা কর্ণাটকে অবস্থান করছে, কর্ণাটক কোথায় হচ্ছে না, কর্ণাটকা, এই কর্ণাটকে হচ্ছে তোমার একটা আন্দোলন হয়েছে, যেটাকে চিপকো আন্দোলনের মতনই বলা হয়। এই চিপকো আন্দোলনের মতন আন্দোলনটার নাম কি? সেটা ছিল আপিক্কো আন্দোলন। কি নাম ছিল? আপিক্কো আন্দোলন, কর্ণাটকে হয়, এই সময়টাতে হয়েছে। এবার নর্মদা বাঁচাও আন্দোলন, তারপরে হচ্ছে তোমার আরো কিছু আন্দোলন হয়েছে, তারপরে হচ্ছে তোমার চিপকো আন্দোলন হয়েছে, হ্যাঁ বেশনই আন্দোলন হয়েছে। এমন কিছু আন্দোলন আমি একটা লিস্ট করে দিয়েছি, তোমাদেরকে সুন্দর করে পড়তে থাকবে। দেখো কি বলছে এই জায়গাটাতে, একটু চোখ বুলিয়ে নাও, স্ক্রিনশট চাইলে নিতে পারো। বলছে বিষ্ণই আন্দোলন হয়েছে 1700 দশকে, নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী বিষ্ণই। কোথায় হয়েছিল? এটা হয়েছিল রাজস্থানের মারওয়ার বলে একটা জায়গা রয়েছে, রাজস্থানের মারওয়ারে। কোথায় না, খেজারলি গ্রাম বলে একটা গ্রাম ছিল সেখানে। কেন হয়েছিল না, রাজা অভয় সিং আদেশ দিয়েছিল যে যত প্রাসাদ রয়েছে সেগুলো প্রাসাদ তৈরি করতে হবে, তার জন্য খেজুর গাছ কেটে ফেলো। তিনি প্রাসাদ তৈরি করবার জন্য খেজুর গাছ কাটতে চাইছিলেন, সেই জন্য খেজুর গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণুইরা আন্দোলন করেছিল, সেই জন্য এটাকে বলা হয় বিষ্ণুই আন্দোলন। নেতৃত্ব দিয়েছিল হচ্ছে অমৃতা দেবী বিষ্ণুই। তারপরে চলে আসো চিপকো আন্দোলন, উত্তরাখণ্ডের 1973 সাল, এখনো পরীক্ষায় প্রশ্ন আসে। নেতৃত্ব দিয়েছিল হচ্ছে সুন্দরলাল বহুগুণা, এবং অনেক মহিলা নেতৃত্ব ছিল এখানে, মহিলা নেতৃত্ব। চিপকো কেন? গাছ ধরে চিপকে থাকো, তার কারণ এটাও হচ্ছে তোমার ঠিকাদাররা, গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরেছিল, গাছ কাটতে দেব না বলে তারা রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আর এটা হয়েছিল উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে, চামোলি জেলাতে হয়েছিল উত্তরাখণ্ডের আন্দোলন ছিল এটা। এরপরে তোমার সাইলেন্ট ভ্যালি আন্দোলন, পরীক্ষায় এসেছে অনেক প্রশ্ন এখান থেকে। 1978 সালের কেরালা শাস্ত্রীয় মানে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ যারা রয়েছে, কেএসএসপি, তারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। আর হয়েছিল কেরলার পালঘাট জেলাতে হয়েছিল, পালঘাট জেলাতে। এখানে আছে কুন্তি পূজা একটা নদী রয়েছে, সেই নদীতে জলবিদ্যুৎ তৈরি করবার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে তোমার এভারগ্রিন ফরেস্ট যেগুলো রয়েছে, মানে এভারগ্রিন যেই ট্রিগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে কাটার নির্দেশ দিয়েছিল সরকার। তার বিরুদ্ধে আন্দোলন করেছিল যে না, পরিবেশকে আমরা ধ্বংস করতে দেব না, এই হচ্ছে গাছ আমরা কাটতে দেব না। সেই জন্য হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কেরালাতে হয়েছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখবো হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন হয়েছিল 1982 সালে সিংভূমে, আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ছিল সেই তৎকালীন। ঠিক আছে, তো এবার হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন, শাল গাছ কেটে তারা হচ্ছে সেগুন গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আপিক্কো আন্দোলন, যেটা একটু আগে বললাম, আপিক্কো আন্দোলন 1973 সালে হয়। পাণ্ডুরঙ্গ হেগড়ে যার নেতা, পাণ্ডুরঙ্গ হেগড়ে যার নেতা ছিল, উত্তর কন্নড় জেলায় হয়েছিল, কর্ণাটকে অবস্থান করছে। ঠিক আছে, দক্ষিণ ভারতের বন উজাড় রোধ করবার জন্য এটা করেছে, এটা হচ্ছে বৃক্ষ ছেদনের বিরুদ্ধেই আন্দোলন ছিল। তারপরে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন, দেখতে পাচ্ছ 1985 সালে মেধা পাটেকার আন্দোলন করেছিল। মেধা পাটেকার, এখানে হচ্ছে মেধা পাটেকার, বাবা আমতে, অরুন্ধতী রয়, এরা প্রত্যেকে একত্রিত হয়ে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মানুষরা আন্দোলন করেছিল। কেননা নর্মদা নদীর তীরে হচ্ছে সর্দার সরোবর ড্যাম তৈরি করবে, সেখানে হচ্ছে পরিবেশের ক্ষতি হবে, সেই জন্য আন্দোলনটা হয়েছিল আর কি। তারপরে হচ্ছে তেহরি বাঁধ নির্মাণের আন্দোলন হয়েছিল 90-এর দশকে, সুন্দরলাল বহুগুণা এখানেও নেতৃত্ব দিয়েছিল, ভাগীরথী নদীর উপরে বাঁধ তৈরি করবে বলে আন্দোলন। তো এই প্রত্যেকটা হচ্ছে এনভায়রনমেন্ট আন্দোলন বা পরিবেশগত আন্দোলন। পজ করে সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এগুলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বলছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে যে 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? তো 2019 সালে এটা জেনে লাভ নেই আমাদের, 2025 এটা জানতে হবে। তার কারণ 2025 একদম রিসেন্ট এটা। তো 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছে করিনা, করিনা মাচাদো। কে ইনি? করিনা মাচাদো, তিনি হচ্ছে ভেনেজুয়েলার একজন হচ্ছে মহিলা নেত্রী ছিলেন, মহিলা নেত্রী এখনো আছেন, মহিলা নেত্রী, তাকে বেছে নেওয়া হয়েছে শান্তি পুরস্কার 2025 নোবেল।
পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 11 নম্বর কোয়েশ্চেন্স বলছে, সিম্পল একটা কোয়েশ্চেন্স, বলছে যে স্বাধীনতার পরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে, যেটার টাইমিং হচ্ছে 1956 থেকে 61। এই সময়ে জার্মানির সহযোগিতাতে একটা ইস্পাত কারখানা ভারতে স্থাপিত হয়েছিল। এই নিম্নলিখিত চারটের মধ্যে কোনটা স্থাপিত হয়েছিল জার্মানির সহযোগিতাতে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময়? তো চারটের মধ্যে তোমার জার্মানির সহযোগিতাতে তৈরি হয়েছিল রৌরকেল্লা। কি তৈরি হয়েছিল না, রৌরকেল্লা তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে শুধু রৌরকেল্লা নয়, তিনটে শুরু হয়েছিল, তিনখানা। তার মধ্যে একটা হচ্ছে রৌরকেল্লা, যেটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, উড়িষ্যাতে। তারপরে রয়েছে ভিলাই, এটা হচ্ছে ইউএসএসআর এর সহযোগিতাতে, ইউএসএসআর এর সহযোগিতাতে ছত্তিশগড়ে স্থাপিত হয়েছিল। এবং দুর্গাপুর, আমাদের রাজ্য দুর্গাপুর, আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে দুর্গাপুর, এটা হচ্ছে তোমার ব্রিটেনের সহযোগিতাতে, ব্রিটেন এর সহযোগিতাতে দুর্গাপুর পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়। বাকি থাকলো একটা হচ্ছে এই বোকারো ইনস্টিটিউট, মানে বোকারো ইস্পাত কারখানা। এটাও স্থাপিত হয়েছে তোমার হচ্ছে ইউএসএসআর এর সহযোগিতাতে, কিন্তু এটা থার্ড 5 ইয়ার প্ল্যানে স্থাপিত হয়েছে। 3 নম্বর 5 ইয়ার প্ল্যানে স্থাপিত হয়েছে তোমার এটা। আর এটা রয়েছে ঝাড়খণ্ডে, বোকারো রয়েছে কোথায়, ঝাড়খণ্ডে। ঠিক আছে, চলো পরবর্তী দেখবো। বলছে ভারত সরকারের কোন মন্ত্রক পণ্য ও পরিষেবা কর, যেটাকে জিএসটি বলি আমরা, 2017 আইনটাকে প্রকাশ করেছে বলেছে। কে করেছে এটা? আইন ও বিচার মন্ত্রক। কে না, আইন ও বিচার মন্ত্রক, অর্থ মন্ত্রক না, আইন ও বিচার মন্ত্রক। এরা হচ্ছে প্রকাশ করেছে বা ইমপ্লিমেন্ট করেছে জিএসটি। জিএসটি কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বিল। এই জিএসটি কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর। আর এইটা হচ্ছে কিন্তু জিএসটি হচ্ছে কিন্তু তোমার একটা অ্যামেন্ডমেন্ট বিল 101 নম্বর যে অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী এটা স্থাপিত হয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, পরবর্তী বলছে যে বহুপাক্ষিক ও কূটনৈতিক আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিলেটারিজম অ্যান্ড হচ্ছে ডিপ্লোমেসি। এই যে মাল্টিলেটারিজম অ্যান্ড হচ্ছে তোমার ডিপ্লোমেসি, এটা কবে পালিত হয়? এটা এপ্রিল মাসের 24 তারিখে পালিত হয়। এটা রেল জিজ্ঞাসা করেছে, আমি নই, রেল জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, রেলের প্রশ্ন। 21শে জুন কি বলবে? 21শে জুন তো যোগা ডে বা যোগ দিবস, যোগা দিবসের দিনই তো হচ্ছে 21শে জুনের তারিখে তো মিউজিক ডেও পালন করা হয়। আচ্ছা বেশ, মিউজিক ডে যোগা ডে একই দিনে পড়েছে, তার মানে ট্রিক্সটা মনে রাখবে, মিউজিক শুনতে শুনতে যোগা করা 21 তারিখে, মনে রাখবে 21শে জুন। ঠিক আছে, বেশ ভালো কথা। পরবর্তী কোশ্চেনে যাব আমরা। বলছে ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযানের নাম কি? তার মানে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ইসরো প্ল্যান করছে তিনজন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে। আর এটাই হচ্ছে ভারতের প্রথম যারা হচ্ছে হিউম্যান মিশন, যেটা হচ্ছে তোমার মহাকাশে পাঠানো হচ্ছে। আর এইটার নাম দেওয়া হচ্ছে গগন মিশন। কি নাম দিয়েছে? গগনযান মিশন, গগনযান। টার্গেট নেওয়া হচ্ছে 2027 সালের মধ্যে পাঠানো হবে 3 জন মহাকাশচারীকে, ভারতীয়। শুভাংশু শুক্লা এটারই পার্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে দিল্লি মেট্রো প্রথম করিডোরটা কে উদ্বোধন করেছে? বলছে উদ্বোধন করেছে কে? যদি বলে উদ্বোধন করেছে, সেই সময় হচ্ছে তোমার অটল বিহারী বাজপেয়ী ছিল, অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার ছিলেন, তাই হচ্ছে দিল্লি মেট্রো উদ্বোধন তার হাতেই হয়েছে। কিন্তু যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হতো ফাদার অফ দিল্লি মেট্রো, যদি জনক বলা হতো দিল্লি মেট্রো, তাহলে হচ্ছে শ্রীধরন হতো, শ্রীধরন। যদি বলা হতো জনক দিল্লি মেট্রোর, তাহলে হচ্ছে শ্রীধরন হতো। আর অটল বিহারী বাজপেয়ী হচ্ছে দিল্লি মেট্রো উদ্বোধন করেছে, তার হাতেই হয়েছে প্রথম দিল্লি। আচ্ছা চলো, আছে এই কোশ্চেনটা রয়েছে, পরবর্তীতে দেখবো আমরা। পরবর্তী কোশ্চেন বলছে ওসিআর এর কমপ্লিট নেম। রেল জিজ্ঞাসা করেছে, এনটিপিসি জিজ্ঞাসা করেছে, ওসিআর এর সম্পূর্ণ নাম বলো। ওসিআর কি বলো তো? ওসিআর হচ্ছে সেই টেকনোলজি যেটা হচ্ছে ইমেজের মধ্যে যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলোকে টেক্সটে কনভার্ট করানো যেতে পারে। দেখবে অনেক সময় ছবির মধ্যে লেখা থাকে, সেগুলো কি আমরা এডিট করতে পারি না। বইয়ের মধ্যে যে লেখাগুলো থাকে, আমরা ছবি তুলবো, সেই ছবি তুলে তারপরে লেখাগুলোকে টেক্সটে কনভার্ট করানো, এই যে টেকনোলজিটা, এটাকে বলা হয় ওসিআর। আর এইটার পুরো নাম হচ্ছে অপটিক্যাল কম্পিউটার রিডিং। তো না হবে না, অপটিমাইজ তো হবে না, অপটিমাম তো নয়। অপশন নাম্বার ডি, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। কি? অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বলা হয় ওসিআর এর সম্পূর্ণ নাম। পরবর্তী বলছে কি? বলছে 2044 সালে, 1944 সালে, প্রশ্নটা কিন্তু আমার নয়, রেলের জিজ্ঞাসা করেছে।
1944 সালে ভারতের বড় বড় শিল্পপতিরা প্রত্যেকে একত্রিত হয়ে স্বাধীনতার পরে তোমার পরিকল্পিত অর্থনীতি গঠনের জন্য একটা প্রস্তাব দিয়েছিল এবং একটা প্ল্যান দিয়েছিল। এই প্ল্যানটাকে বম্বে প্ল্যান বলা হয়, বম্বে প্ল্যান। মনে রাখবে এই বম্বে প্ল্যানটা 1944-এ এসেছিল, মানে স্বাধীনতার আগে এসেছিল, ঠিক আছে। তারপরে দেশ যখন স্বাধীন হয় তারপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্টটা আমাদের দেশে আসে, ঠিক আছে। তো তার আগে বম্বে প্ল্যান এসেছিল। ওকে, নেক্সট। কোন দেশটি ওপেকের সদস্য নয়? জাস্ট কিছুক্ষণ আগেই ওপেক সম্পর্কে আমি পড়ালাম, ওপেক থেকে আবার কোশ্চেন এসছে, আর রেল জিজ্ঞাসা করছে, বারবার জিজ্ঞাসা করছে, সুতরাং আমাকে এই জিনিসগুলো আগে থেকে পড়ে যেতে হবে। ওপেকের সদস্য কে ছিলেন, মানে কে ছিলেন? নয়, নয় জিজ্ঞাসা করেছে তো, একদম তাই, নয় জিজ্ঞাসা করেছে ভাই। নয় হচ্ছে ভেনেজুয়েলাতে ছিল, আলজেরিয়ার হচ্ছে, কেনিয়া, নাইজেরিয়া, দুটোর মধ্যে কনফিউশন ভাই। কেনিয়া এ হচ্ছে তোমার ওপেকের সদস্য নয়, কেনিয়া কিন্তু ওপেকের সদস্য নয়, ঠিক আছে, মনে থাকবে, একদম মনে থাকবে। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য বা ভদ্র ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা নিম্নলিখিত কোন রাজ্যে রয়েছে? এটা কোন রাজ্যে রয়েছে? ভদ্র ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা রয়েছে কেরালাতে। কোথায় রয়েছে? অপশন নাম্বার সি, কেরালাতে রয়েছে ভদ্র ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ঠিক আছে। পরবর্তী, কত বাইটে 1 কিলোবাইট হয়? কত বাইটে 1 কিলোবাইট? সিম্পল কোয়েশ্চেন, এখানে একটাও হবে কি মনে হচ্ছে কি হবে? হবে না। তো অপশন নাম্বার সি, 1024 বাইটে 1 কিলোবাইট বা 1 KB হয়, 1 KB হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি মনে রাখবে যে কি মনে রাখবে? মনে রাখবো যদি মনে করো 1 KB হলো না, তাহলে 1 KBতে যদি মনে করো আমরা এইটা বলি যে 1024 KB, 1024 KB সমান সমান কি হবে? কি হবে? 1024 KB সমান সমান এটা হবে তোমার 1 MB। কি হবে? 1 MB। আবার একই রকম ভাবে যদি মনে করো 1024 MB তুমি বলো 1024 MB, তাহলে সমান সমান কি হবে? 1024 MB হয়ে যাবে হচ্ছে তোমার 1 GB হয়ে যাবে, 1 GB। এইভাবে করেই বাড়তে থাকে, ঠিক আছে, এইভাবে করেই বাড়তে থাকে। নাম্বারটা মনে রাখবে 1024, এই 1024ই হচ্ছে তোমার 1 GB, 1 MB এইভাবে করে তৈরি করবে। নেক্সট, বলছে নিচের কোনটি ভয়েস অ্যাসিস্ট্যান্স নয়? ভয়েস অ্যাসিস্ট্যান্স নয়। অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভয়েস মানে আমরা কথা বলবো, সে উত্তর দেবে এভাবে করে। সিরিও হবে, কোটিনাও হবে, কারবা হবে না। কেন হবে না? কারবা মনে করে দেখো এটা একটা গান, বলছে যে ওই পুরোনো দিনের যে গানগুলো নিয়ে সাদা রঙের একটা টেপ তৈরি হয়েছিল না, সেটাকে কারবা বলা হয়, তো এটা ভয়েস অ্যাসিস্ট্যান্স নয়, ঠিক আছে। চলো তারপরে দেখবো হচ্ছে 22 নম্বর প্রশ্ন। বলছে প্রথম মেট্রো ট্রেন কোথায় এবং কখন চালু হয়েছিল? বলো, কোর্সে করিয়েছি কি করায়নি এই জিনিসগুলো? প্রত্যেকটা জিনিস আমি কোর্সের মধ্যে করিয়েছি, ওপেক থেকে শুরু করে সমস্ত কিছু, আর সেই প্রশ্নগুলোই রেলের দিয়েছে। তাহলে আমার পড়ানো জিনিস কিন্তু আসবে, এবং বারবার বলছি ভালো করে পড়ে যাবে, এগুলোই কমন পাবে তুমি, ঠিক আছে। চলো এই কোশ্চেনের আনসারটা করব। বলছে কলকাতা মেট্রো সবার প্রথম স্থাপিত হয়েছে কত সালে? না 1984 সালে, 24শে অক্টোবর, 1984 সাল কলকাতা মেট্রো প্রথম এসেছিল, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে। তারপরে কিং অফ ক্লে কাকে বলা হয়? কাকে নিম্নলিখিত ব্যক্তিদের কিং অফ ক্লে বলা হয়? যিনি হচ্ছে একটা টেনিস খেলোয়াড়। তো টেনিস খেলোয়াড়দের মধ্যে বা টেনিস ইভেন্টের মধ্যে 4টে হয় হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। কি নাম বললাম? গ্র্যান্ড স্ল্যাম হয় 4টে, ঠিক আছে। এটা একটা টুর্নামেন্ট বলতে পারো, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। কি নাম? ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন যেমন ইউএস ওপেন, তারপরে হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন রয়েছে, তো ফ্রেঞ্চ ওপেন। আর এই ফ্রেঞ্চ ওপেন যে খেলাটা, সেটা হয় হচ্ছে যে তোমার কোর্টটা, সেই কোর্টটা হয় কাদামাটির কোর্ট, মানে হচ্ছে তোমার ক্লে কোর্ট বলা হয়। কি? ক্লে কোর্ট। আর এই ক্লে কোর্টে হচ্ছে একাধিপত্য রয়েছে অপশন নাম্বার এ, রাফায়েল নাদালের। রাফায়েল নাদাল এই ফ্রেঞ্চ ওপেন মানে ক্লে কোর্টে খেলে খেলে 63খানা ফ্রেঞ্চ ওপেন জিতেছে, একটা দুটো নয়, 63টি ফ্রেঞ্চ ওপেন জিতেছে, ওই জন্য তাকে বলা হচ্ছে কিং অফ ক্লে। কিং অফ ক্লে মানে ক্লে কোর্ট ফ্রেঞ্চ ওপেনের, ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন্স বলছে কি? পরবর্তী কোয়েশ্চেন্স কি বলছে? বলছে যে 2020 সালের অক্টোবর মাস পর্যন্ত ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, হয়েছে হচ্ছে তোমার গোরখপুর আগে ছিল, এটাকেই রিপ্লেস করে হচ্ছে হুবালি, কর্ণাটকের হুবালি। কর্ণাটকের হুবালি, এটা কোথায় অবস্থান করছে? কর্ণাটকে। কোথায়? কর্ণাটক।
কর্ণাটকের হুবালি হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এটাও আমি করিয়েছি, মনে করে দেখো টপিকটা লংগেস্ট লার্জেস্ট পড়িয়েছিলাম না, সুপারলেটিভ ইন্ডিয়াতে পড়িয়েছিলাম, এখানে পড়িয়েছিলাম এই জিনিসগুলো। ঠিক আছে, চলো তারপরে 25 নম্বর কোয়েশ্চেন বলছে ইদ্দুকি বাঁধ। ইদ্দুকি বাঁধ কোন নদীর উপরে রয়েছে? এর থেকে সোজা প্রশ্ন আর হতে পারে কিছু? পড়াবো তোমাদের স্ট্যাটিক জিকেতে। তো বাঁধ রয়েছে হচ্ছে তোমার ইদ্দুকি, যেটা সেটা পেরিয়ার নদীতে রয়েছে। রাজ্য জিজ্ঞাসা বললে বলে দেবে কেরালাতে রয়েছে, কেরালাম যেটা হয়েছে বর্তমানে, কেরালার হচ্ছে তোমার নদী পেরিয়ার, পেরিয়ার নদীতে রয়েছে ইদ্দুকি বাঁধ রয়েছে। ঠিক আছে, এছাড়াও আরো কিছু মনে রাখতে লাগবে। মহানদীতে রয়েছে হচ্ছে, মহানদীর উপরে রয়েছে হীরাকুদ ড্যাম, যেটা ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ। ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, মহানদীর উপরে রয়েছে এবং ওড়িশাতে রয়েছে, মনে রাখতে হবে। তারপরে কৃষ্ণা নদীতে রয়েছে হচ্ছে, কৃষ্ণা নদীতে আলমাট্টি ড্যাম, আলমাট্টি ড্যাম রয়েছে। শ্রীশৈলাম ড্যাম রয়েছে, শ্রীশৈলাম ড্যাম রয়েছে তোমার কৃষ্ণা নদীতে। নাগার্জুন সাগর ড্যাম রয়েছে, নাগার্জুন সাগর ড্যাম, সাগর ড্যাম রয়েছে। এগুলো তিনটেই রয়েছে তোমার কৃষ্ণা নদীতে। উত্তর হবে পেরিয়ার রিভার, কারণ ইদ্দুকি ড্যাম হচ্ছে পেরিয়ার রিভারে অবস্থান করছে। ঠিক আছে, বেশ। সো আজকের মতন এইটুকুনি ছিল, এই কটা কোয়েশ্চেন্স আমি ডিটেলে যতটা পারলাম তোমাদের ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। অনেকটা তোমাদের হেল্প হয়েছে, আমি এটাই আশা রাখবো। এবং যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল। আবার এই সিরিজটার নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের পরীক্ষার আগে যত পারবো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করিয়ে এক্সাম হলে পাঠাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং হচ্ছে বেস্ট অফ লাক, জয় হিন্দ বলে শেষ করবো। থ্যাংক ইউ।